তরুণরাই দেশের মূল্যবান সম্পদ। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অন্যতম প্রধান শক্তি হচ্ছে এই তরুণরাই। এই দেশের এই তরুণ সমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী করতে হলে আরও বেশি সোচ্চার হতে হবে। তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদেরকে কোনো নির্দিষ্ট নিয়মের বেড়াজালে আটকে না রাখে তাদের মেধাশক্তি এবং ইচ্ছাশক্তিকে যেন আটকে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং প্রয়োজনে তাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশের বেকারত্ব যে কত প্রকট আকার ধারণ করেছে সেটা জানার জন্য বা বোঝার জন্য আসলে গবেষণার প্রয়োজন হয় না। জনশক্তি রূপান্তরী প্রতিষ্ঠানগুলোর সামনে বিদেশ গমনেচ্ছুক তরুণীদের ভিড় দেখলেই ধারণা করা যায় যে কি পরিমাণে তরুণী এখনো বেকার। দেশে চাকরির অবস্থা থাকলে বিদেশে হয়তো তরুণরা যাওয়ার জন্য এভাবে হন্যে হয়ে উঠতেন না। গত জুন মাসে ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে উঠে এসেছে দেশে বছরে প্রায় বেকারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1.5 লাখ। অর্থাৎ প্রত্যেক বছরে প্রায় 1.5 লাখ বেকার নতুন করে তৈরি হচ্ছে দেশে। বাংলাদেশে প্রত্যেক বছর 20 থেকে প্রায় 22 লাখ তরুণী কর্মবাজারে যুক্ত হন। তাদের মধ্যে দেশীয় বাজারে খুব বেশি হলে প্রায় 12 থেকে 13 লাখ তাদের কর্মসংস্থান হয়। তাদের মধ্যে প্রায় 85% মানুষ সবচেয়ে লোয়েস্ট পেইড স্যালারিতে কাজ করে থাকেন, অর্থাৎ ন্যূনতম মজুরি ভিত্তিক কাজ করে থাকেন, মানে অনেক কম বেতনে চাকরি করেন। বাকিরা চলে যান শোভন চাকরিতে। শোভন চাকরি বলতে আসলে কমফর্ট জোন বা আপনার ভিআইপি চাকরিকে বোঝানো হয়। সহজ কথায় বলতে গেলে আসলে কম কষ্ট বেশি বেতন। আর প্রত্যেক বছর 8 থেকে 9 লাখ মানুষ বিদেশে পাড়ি জমাচ্ছেন, আর বাকিদের কাজের কোনো সুযোগ নেই। জনশক্তি কর্মসংস্থান পরিসংখ্যান ব্যুরোর অনুসারে 2023 সালের কাজের প্রত্যাশায় প্রত্যেক ঘন্টায় প্রায় 150 বাংলাদেশি বাংলাদেশ থেকে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন এবং প্রতি বছর বাংলাদেশের জন্য যত নতুন কর্মসংস্থান হয় তার 1/3 হচ্ছে প্রবাসে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই স্বল্প শিক্ষিত তরুণীদের প্রধান পছন্দ হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলো। 2009 থেকে 2024 সাল পর্যন্ত ভূমধ্যসাগর অর্থাৎ নদীপথে ইউরোপে পাড়ি দিয়েছেন প্রায় 1,06,000-এর উপরে তরুণ। দেশের বেকারত্বের ধারণা, এটা থেকে আসলে দেশের বেকারত্বের ধারণা করা যায়। উন্নত জীবনের প্রত্যাশা অনেক তরুণী ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসী হতে চেষ্টা করেছেন এবং লিগ্যাল পেপারস না থাকায় বিদেশের কারাগারে বন্দী বাংলাদেশের সংখ্যাও কয়েক লাখ। বিদেশি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্কের মতে চাকরির সিংহভাগ তৈরি হয় বেসরকারি খাত থেকে, কিন্তু শোভন কর্মসংস্থান সৃষ্টিতে বড় ধরনের ব্যর্থতা আছে। বেকারত্বের কারণ যে জনসংখ্যা বাড়ছে সেই হারে কর্মসংস্থান বাড়ছে না। বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে অনেক বড় প্রকল্প হয়েছে আসলে এবং প্রবৃদ্ধির হার 7% বেড়েছে, কিন্তু সেই তুলনায় বেসরকারি খাতের প্রসার তেমন একটা হয়নি। শিল্প কারখানার জন্য যে অপরিহার্য বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, তারপর তার সরবরাহ নিশ্চিত করা যায়নি। সরকার 100 অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা বললেও বেশিরভাগ কিন্তু সেগুলোর কাজ হয়নি। অন্যদিকে আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল, এতটাই পুরনো, এতটাই সেকেলে যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চাকরির বাজারে পেরে উঠছে না। আর এই কারণেই আমরা প্রত্যেক বছর বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা খরচ করে কর্মী আনি আর আমাদের উচ্চশিক্ষিত তরুণরা বেকার থেকে যায়। খুবই দুঃখজনক ব্যাপার। দেশের চাকরি প্রাপ্ত নিয়ে প্রচলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে। বর্তমান চাকরি বাজারে উচ্চশিক্ষা ব্যবস্থা যদি অচল কিংবা উপযুক্ত না হয় তাহলে এই দায়িত্ব শিক্ষার্থী কিংবা চাকরি প্রার্থী কারোরই নয়। শিক্ষা কার্যক্রমকে কিভাবে কর্মমুখী, বাজারমুখী ও বাস্তবমুখী করা যায়। চলতি অর্থ বছরে জিনিসপত্রের দাম বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্য পরিস্থিতি অর্থনীতিকে নতুন চাপের মুখে ফেলেছে। শ্রমশক্তি জরিপ অনুসারে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় 6 কোটির বেশি। কর্মক্ষম মানুষের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। আরেকদিকে দেশে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের সুযোগ মাত্র 15%। জনশক্তি সক্ষমতাকে মূল্যায়ন করতে হবে। দীর্ঘমেয়াদী এই সমস্যা সমাধানের পাশাপাশি সরকারকে আরো বড় পরিকল্পনা নিয়ে এগোতে হবে। অন্যদিকে যেখানে অর্থনৈতিক ধাক্কায় কর্মহারান বেসরকারি খাতের অনেক কর্মীরা, অথচ দেশে প্রায় 85% মানুষ এ খাতে জড়িত। দেশের অর্থনীতিতে এদের অবদান কিন্তু কোনো অংশে কম নয়। দেশের এসব শ্রমিকদের নিয়ে সরকারকে পরিকল্পিত পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে, তাদেরকে আনুষ্ঠানিকতার আওতায় আনতে হবে, তাদের দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। আরেকটি বড় ব্যাপার সেটা হচ্ছে যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ করোনার সময় আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে এবং এই কারণে অনেকের বয়স প্রায় শেষের দিকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে চাকরির পরীক্ষার কোনো মিল নেই। চাকরির জন্য শিক্ষার্থীদের আলাদা করে প্রস্তুতি নিতে হয়, এরপর আবেদন করা, পরীক্ষায় বসতে অনেকের বয়সসীমা প্রায় শেষ হয়ে যায়। ফলে অনেক মেধাবী তরুণী সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে।
হচ্ছেন। পিবিএস এর স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023-এর গুরুত্বপূর্ণ ফলাফল প্রতিবেদন অনুসারে প্রায় 40% তরুণ তরুণী কোনো কর্ম, শিক্ষা বা কোনো প্রশিক্ষণের মধ্যে নেই, এবং এর মধ্যে পুরুষদের সংখ্যা প্রায় 19% এবং নারীদের সংখ্যা প্রায় 61%। অর্থাৎ বিপুল সংখ্যক তরুণ তরুণী বেকার অথবা তারা ছদ্মবেশী বেকার জীবনযাপন করছে। দেশে বেকারত্ব কমাতে হলে শিল্প, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে হবে, অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোপুরি চালু করতে হবে, শিক্ষাকে যোগ উপযোগী করতে হবে যাতে কর্মবাজারে তাদের অনেক চাহিদা থাকে, অর্থনৈতিক পরিকল্পনায় প্রবৃদ্ধির চেয়ে কর্মসংস্থানকে অগ্রাধিকার বেশি দিতে হবে। এবং একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখন কিন্তু স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছে, সেক্ষেত্রে নতুন কিছু চ্যালেঞ্জ যুক্ত হবে। এবং এ যাবৎকালে আমরা এবং এতদিন আমরা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে যেসব সুবিধা পেয়ে আসছি সেটা হয়তো কমে যাবে। দেশের অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছে, তারা বেকারত্ব নিরসন ও কর্মসংস্থান বাড়ানোর জন্য অধিক গুরুত্ব দেবে বলে আমি মনে করি, এবং এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগত ধারণা। তো বেকারত্ব নিয়ে চাকরি বেকারত্ব বা তরুণ তরুণীদের ভাবনা নিয়ে আপনাদের কার কি মতামত, এটা আপনার আসলে কিভাবে এটা থেকে উত্তরণের পথ বের করা যায়, এবং যুব সমাজ বা যারা বেকার আছেন তারা কিভাবে বেকারত্বের খাতা থেকে নাম কাটাতে পারে, দেশে কিভাবে বেকারত্বের সংখ্যা কমানো যায়, সেই বিষয়ে যদি আপনার কোনো সুচিন্তিত পরিকল্পিত কোনো মতামত থাকে বা ভালো কোনো যুক্তি থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।